ডায়েট হচ্ছে এমন একটা সেক্টর যেখানে সবাই বলে যে জিম বানাচ্ছে সেও ডায়েট দিচ্ছে, যে হঠাৎ করে কোনো ডায়েট করে 20 কেজি ওজন কমা দিচ্ছে সেও ডায়েট দিচ্ছে, যে বিউটিফিকেশনের কাজ করে সেও ডায়েট দিচ্ছে। এই জিনিসটা সবার বোঝা খুব জরুরি যে আসলে যেই বিষয়ে যে বিশেষজ্ঞ তার কাছ থেকে সেই পরামর্শ নেওয়া উচিত। একটি আদর্শ হাসপাতালের খাদ্য ব্যবস্থা এটি কেমন হওয়া উচিত? খাবার তদারকি করার জন্য একজন হেলথ ইন্সপেক্টর থাকবে যিনি ওই বিষয়ে স্পেশালিস্ট অথবা ট্রেন্ড। বিভিন্ন রোগ ভিত্তিক কিন্তু আলাদা ডায়েট হওয়ার কথা। বাচ্চা কিন্তু দেখে শিখে। ধরেন বাসার সবাই হয়তো রুটি সবজি ডিম খাচ্ছে, বাচ্চাটাকে আমি নুডলস বা কেক বিস্কিট বা সাগু সিদ্ধ করে খাওয়াইলাম, তখন কিন্তু বাচ্চাটা রুটি সবজি খাওয়া শিখে না। এই বাচ্চাকে খাওয়ার সময় এই লেসন গুলো দেওয়া যে গাজর খাচ্ছে, এটা অরেঞ্জ কালার, এটাতে চোখ ভালো থাকে, ভিটামিন এ আছে, এই যে ছোটবেলা থেকে তার সাবকনসিয়াস মাইন্ডে সে কিন্তু এগুলোকে নিয়ে তখন সে এটা ইম্পর্টেন্স বুঝে খায়। শিশু এবং কিশোর যারা রয়েছেন তাদের বর্তমান খাদ্যাভ্যাস কি? ওরা সবাই মোটামুটি অনেক রাত করে ঘুমায়, 1টা 2টা 3টা 4টাও আছে। তাদের অনেকগুলো প্রবলেম দেখা যায়। 1 নম্বর হচ্ছে ওবেস অথবা আন্ডার নিউট্রিশন অথবা খাওয়ায় প্রচন্ড অরুচি। সাইকোলজিক্যাল একটা ইফেক্ট দেখা দেয়, সে প্রচুর ডিপ্রেশনে ভোগে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। জনস্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে মেডিভয়েসের বিশেষ পর্বে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার একেএম জিয়াউল হক। আজ এই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চাইল্ড নিউট্রিশন অ্যান্ড ওবেসিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আমাতুল্লাহ শারমিন। একই সাথে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক এপিডেমিওলজি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ সাঈদ খান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে। তো যেটা হয় যে আমরা যখন স্বাস্থ্যের কথা আলোচনা করি তখন সর্বপ্রতি চিকিৎসার কথা চলে আসে, ডাক্তারদের কথা আসে, হসপিটালে বেড, ঔষধ, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি কথা চলে আসে। পুষ্টির বিষয়টি উপেক্ষিত থেকে যায় সব সময়। এই বাংলাদেশের মানুষের পুষ্টির অবস্থা কি, কাইন্ডলি একটু যদি আমাদেরকে জানাতেন। আপনি আসলে ঠিক বলছেন যে যে পুষ্টি যে একটা আলাদা একটা পেশা, এই পেশাগত মর্যাদা এবং এটার সঠিক ব্যবহার আসলে বাংলাদেশে এখনো অত ভাস্ট লেভেলে স্টার্ট হয় নাই, যার কারণে আমরা বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি। সেই যদিও সংবিধানে পুষ্টির কথাটা উল্লেখ করা হয়েছে সেই 72-তে যখন আসলে প্রথম সংবিধান রচনা করা হয়, কিন্তু এই ধরেন প্রায় 50 বছর পরেও কিন্তু আমরা এটার এত ইফেক্টিভ ফলপ্রসূ কাজ দেখতে পাই না, যেটা আসলে আমরা যেই সুবিধাটা আমাদের দেশের অপুষ্টি মানুষরা লাভ করার কথা ছিল। এই গত পরিসংখ্যানেই বাংলাদেশ ব্যুরো অফ পরিসংখ্যান যেই রিপোর্ট পেশ করে, সেখানে দেখা গেছে যে বাংলাদেশে আন্ডার 5 লো বার্থ ওয়েট বেবি 20% এবং আন্ডার 5 চিলড্রেনের আন্ডার ওয়েট আসছে প্রায় 22%। তারা চিন্তা করেন এটা বাংলাদেশেও কিন্তু একটা হিউজ পার্সেন্টেজ, অথচ 50 বছরে এটা তো আসলে জিরোর কাছাকাছি চলে যাওয়ার কথা ছিল। কিন্তু এটার অ্যাওয়ারনেস এত কম। এবং আমরা যদি অন্য মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিও দেখি, যে আমি কতগুলো আসলে ডেটাই বলি যে আন্ডার 5 চাইল্ডের ক্ষেত্রে অ্যানিমিয়া 21.8%, কত হাই রেশিও। এবং আন্ডার 5 চিলড্রেনের ভিটামিন এ ডেফিসিয়েন্সি 4.8% এবং আন্ডার 5 চিলড্রেনের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আসছে 22.6%। আর যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন ওমেন আসছে প্রায় 70.6% এবং জিঙ্ক ডেফিসিয়েন্সি ইন ওমেন আসছে প্রায় 42.4%। তাহলে চিন্তা করেন আমাদের দেশের শিশু এবং নারীদের যদি এই পরিমাণ পুষ্টির অবস্থা খারাপ হয়, যে তারা এত অপুষ্টি, তাহলে কি করে আসলে ভবিষ্যৎ প্রজন্মের কথা বলি, অথবা নারীদের পুষ্টি যে আমরা তো ইম্পর্টেন্স বলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, প্রেগনেন্সির জন্য, সব কিছুর জন্য, তাহলে এই অপুষ্টিটার মাত্রাটা আসলে কত বেশি। এবং এটার ইফেক্ট কিন্তু আমরা সব কিছুতে দেখি। কর্মক্ষমতায় সুস্বাস্থ্য নাগরিক তৈরি করার জন্য যে আসলে সবচেয়ে বড় যে বিষয়টা, যে ফিজিক্যাল হেলথ ভালো থাকা, নারিশ চাইল্ড বা সঠিক পুষ্টি পাওয়া একটা আমাদের আব্দুল্লাহ সাঈদ ভাই এই প্রশ্নটা একই প্রশ্নটা করছি যে জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ শাখা কিন্তু নিউট্রিশন, পাবলিক হেলথ নিউট্রিশন আমরা বলে থাকি। তো যে প্রশ্নটি আমরা ম্যামকে করেছি, বাংলাদেশের জনগণের পুষ্টির স্ট্যাটাস কি, উনি অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, আপনি কিছু অ্যাড করতে চান কিনা? উনি যে সংখ্যাগুলো দিয়েছেন, আপনার যে সংখ্যাগুলো দিয়েছেন সেগুলোই ঠিক আছে এবং সেগুলোর আলোকে আমরা এটাকে বলতে পারি আসলে ট্রিপল বার্ডেন অফ নিউট্রিশন বর্তমানে বলা যায়। আগে আমরা একটা শব্দ শুনেছি ডাবল বার্ডেন অফ নিউট্রিশন, অর্থাৎ আমাদের আগে আন্ডার নিউট্রিশন বেশি ছিল, শিশুদের মধ্যে অপুষ্টি বেশি ছিল, মায়েদের অপুষ্টি বেশি ছিল, কিন্তু এখন আসলে অতিরিক্ত স্থূলতাও চলে আসছে। জি, এখন ওবেসিটি, ওভারওয়েট দুটোই চলে এসছে। তখন বার্ডেন, ডাবল বার্ডেন অফ ডিজিজ ছিল
এরপরে নতুন যুক্ত হয়েছে আসলে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি, যেমন জিঙ্ক ডেফিসিয়েন্সি অথবা ভিটামিন ডেফিসিয়েন্সি। এগুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে এটাকে ট্রিপল বার্ডেন অফ ডিজিজও বলা যায়। সুতরাং বাংলাদেশের পুষ্টির সমস্যা যে একটা খুব বড় ধরনের সমস্যা, সেটা এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার। তাহলে বাংলাদেশের গণমানুষের মধ্যে কিন্তু এই আলোচনাটি একেবারেই নেই, অর্থাৎ ট্রিপল বার্ডেন অফ যে নিউট্রিশন যেটা আপনি বলছেন, যে ডেফিসিয়েন্সি রয়েছে 3 ধরনের বা 3টি ক্যাটাগরি, এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ম্যাম, আমরা কথা বলছিলাম সংবিধানের কথা। বাংলাদেশের সংবিধানে পুষ্টির অধিকারকে কিভাবে বলা হয়েছে? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 18-1 বলা হয়েছে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতি রাষ্ট্রের অন্যতম প্রধান কর্তব্য। তার মানে এটা হচ্ছে সরকারের দায়িত্ব, জনগণের সাংবিধানিক অধিকার। মানে এটাকে আমি একদম পুরো স্পষ্টই বলতে পারি যে পুষ্টি হচ্ছে পুষ্টি পাওয়া, পুষ্টি সমৃদ্ধ খাবার পাওয়া, এটা হচ্ছে জনগণের সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা যদি দেখি যে আসলে বাংলাদেশের অবস্থা, তাহলে আসলে এই অধিকার মানে বাংলাদেশের প্রত্যেকটা পার্সন পাচ্ছে কিনা। আমরা তো আসলে শুধু আরবান অঞ্চলে দেখি না, আমরা যখন এগুলোকে মেজার করি বা হচ্ছে পুষ্টি অবস্থা নির্ণয় করি, তখন তো আসলে মানে খুব রুট লেভেলের ইয়েগুলোকেও উঠাই নিয়ে আসি। এবং ওখানেই দেখেন আমি যে ডাটাগুলো বলছি, ওই চিত্রটা দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের পুষ্টির অবস্থা কেমন। তো মানে ওয়ান কাইন্ড অফ এটাও বলা যায় যে সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত। অধিকারের যে কথাটি আমরা বলছি, এখানে আসলে রাষ্ট্রের দায়িত্ব কি কি ছিল, আপনি কি স্পেসিফিক আমাদেরকে বলবেন যে সুনির্দিষ্ট কি কি পদক্ষেপ তাদের নেওয়া প্রয়োজন ছিল? এই সংবিধানে এই জিনিসটা আসলে 72তেই সংযুক্ত করা হয়েছে এবং 73 বা 4 এর দিকে ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলও তৈরি করা হয়েছে। এবং আসলে এটা হচ্ছে একটা কম্বিনেশন ওয়ার্ক, হেলথ মিনিস্ট্রির সাথে একটা কম্বিনেশন ওয়ার্ক, যে হচ্ছে হেলথ মিনিস্ট্রির আন্ডারে কতগুলো প্রতিষ্ঠান করা হয়েছে যারা আসলে আলাদা আলাদা সেক্টরকে দেখবে এবং কম্বিনেশন করে করা হবে। বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠান যুক্ত আছে, যেমন বিবিএফ আছে, IPHN আছে, তারপরে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল আছে, BNNC। তো আসলে আমরা এই 50 বছরে আসলে এদের খুব ইফেক্টিভ কাজ দেখতে পাইছি এরকমটা না, যেমন হচ্ছে এদের কাজই ছিল গবেষণা করা, বিভিন্ন ডাটা নেওয়া এবং হচ্ছে বিভিন্ন অঞ্চলকে নির্ধারণ করা যে আসলে কোন এলাকায় অপুষ্টির পরিমাণ আসলে কত, এবং সেই অপুষ্টিগুলো আমরা দূর করার জন্য কি কি করতে পারি। এবং তারা যে সুপারিশগুলো করেছে সেই জায়গায় কতগুলো ইমপ্লিমেন্টেশন হয়েছে। ওই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 2015 সালে লাস্ট পুষ্টি নীতিমালা গ্রহণ করা হয়েছে। তো ওখানে যে পয়েন্টগুলো আসছে বা আসছে, সেখানে যে নীতিগুলো নেওয়া হয়েছে, হ্যাঁ, পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেগুলোর আসলে কোনো ইভ্যালুয়েশন রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হয়নি, বা হচ্ছে যেটা আসলে সবসময় করা উচিত বা করা দরকার, যে হচ্ছে আপনি ওই পরিকল্পনার কত পার্সেন্ট বাস্তবায়ন করতে পারছেন, কত পার্সেন্ট পারেন নাই, কতটুকু কি কি প্রবলেম ছিল। ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ সাঈদ খান, বাংলাদেশের যে জনস্বাস্থ্যের যে গবেষণার পরিসর, সেই জায়গাটিতে নিউট্রিশনে কতটুকু কাজ হয়েছে, বিশ্বের আলোকে আমরা কোন পর্যায়ে অবস্থান করছি? এটার ডেফিনিটিভ একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় যে সব দিক দিয়েই গবেষণায় যেমন আমরা পিছিয়ে, এখানেও গবেষণায় আমরা পিছিয়ে আছি। এবং আমি যদি আপার সাথে আসলে যোগ করতে চাই কিছু, যে আপা যেটা বলেছেন যে বাংলাদেশের সংবিধানে নিউট্রিশনের অধিকার কথা বলা আছে 18-1 অনুচ্ছেদে, এবং শুধু তাই না 14 1 নম্বর অনুচ্ছেদে কিন্তু আমাদের খাদ্যের ব্যাপারে বলা আছে, খাদ্যকে মৌলিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত করা, পরিপূরক। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পুষ্টি কথা যেহেতু আসছে, সেহেতু কিন্তু আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশনের ব্যাপারগুলো চলে আসছে। সো এই আন্ডার নিউট্রিশন এবং আন্ডার নিউট্রিশন যেন না হয় এবং ওভার নিউট্রিশনও যেন নিয়ন্ত্রণে থাকে, সেটার জন্য খাদ্যটাকে কিন্তু মানে প্রপারলি সরবরাহ করা, যারা খাদ্য পাচ্ছে না তাদেরকে খাদ্য প্রপারলি প্রোভাইড করা, আর যারা বেশি পেয়ে যাচ্ছে তাদের মধ্যে ব্যালেন্স তৈরি করা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের আন্ডারে কিছু কিছু নিউট্রিশন প্রোগ্রাম কিন্তু বাংলাদেশে চলছে, এবং বাংলাদেশের এই স্বাধীনতার পর থেকে যে অবস্থা ছিল, অপুষ্টির যে অবস্থা, সেই তুলনায় কিন্তু উন্নতি হয়েছে। কী কী নিউট্রিশন প্রোগ্রাম চলছে, আমার মনে হয় এটা একটু আলোকপাত এই বিষয়ে করা উচিত। নিউট্রিশন প্রোগ্রাম আন্ডারে কিন্তু আমাদের, আপনারা সবাই জেনে থাকবেন যে মা ও শিশুদের পুষ্টির প্রোগ্রাম চলে। যেমন মায়েদের ক্ষেত্রে হচ্ছে তাদের যখন প্রেগনেন্সি হয় তখন তাদের অ্যান্টিনেটাল চেক আপের সময় আয়রন সাপ্লিমেন্টেশন, ফলিক সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, এবং শিশুদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন A সাপ্লিমেন্টেশন কিন্তু দেওয়া হয় যারা
হচ্ছে 6 থেকে 59 মাস বয়সী তাদেরকে, এবং এর পাশাপাশি কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে, এবং ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং বলে একটা প্রোগ্রাম আছে। ব্রেস্ট ফিডিংয়ের পরবর্তী সময় 2 বছর বয়স পর্যন্ত যেন তারা প্রপারলি ফুড পায়, এই বিষয়গুলোতে প্রোগ্রাম আছে, এবং এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিংও দেওয়া হয় যে এগুলোকে যেন প্রপারলি কাউন্সিলিং করা হয় এই বাচ্চাদেরকে, যেসব জায়গায় হচ্ছে বাচ্চাদের ডেলিভারি হয়। গবেষণা চলছে, একটা উদ্যোগ চলছে সরকারের পক্ষ থেকে, MMS প্রজেক্ট বা মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট, যেটি গর্ভবতী মায়েদের জন্য। এই বিষয়ে কি বলবেন? এই বিষয় হচ্ছে যে ওই যে বিষয়টা আপনি অলরেডি বলেছেন যে মায়েদের মধ্যে কিন্তু জিঙ্ক ডেফিসিয়েন্সিও আছে। তো এই প্রয়োজনীয়তা উপলব্ধি থেকেই কিন্তু এই প্রোগ্রামটা এসেছে যে মাল্টিপল ডেফিসিয়েন্সি যেন পূরণ হয়, এবং সেটা যেন মায়েদের মধ্যে পার্টিকুলারলি হয়, বিকজ তাদের মধ্যে যদি শূন্যতা থাকে তাহলে সেটা বাচ্চাদের মধ্যে ট্রান্সফার হবে। তো সেটার প্রোগ্রাম সেই প্ল্যান থেকে নেওয়া হয়েছে। এখন মূল কথা হচ্ছে যে এগুলো প্রপারলি বাস্তবায়ন করা এবং সামগ্রিকভাবে নিশ্চিত করা যে এগুলো আসলে প্রপারলি প্রোভাইডেড হচ্ছে। রিসার্চের যে বিষয়টা এই প্রসঙ্গেই চলে আসে, যে রিসার্চটা কেন প্রয়োজন ছিল, যে আমাদের প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো কি সাকসেসফুল হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে হলে কিন্তু গবেষণার দরকার ছিল, যে যেসব জায়গায় নিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে ওখানে কি দেওয়ার পরে ওটা সাকসেসফুল হয়েছে কিনা, রিকভারি হলো কেন, কত পার্সেন্ট সাকসেসফুল হচ্ছে, সেটার একটা ইভ্যালুয়েশন দরকার ছিল। তখন যেটা করা যেত যে এভিডেন্স বেসড কিন্তু পাবলিক হেলথ মেজার্স নেওয়া যেত, কিন্তু সেটা কিন্তু আসলে হচ্ছে না, অনেক দুর্বল। আচ্ছা, আমরা দেখেছি বাংলাদেশে যেমন অপুষ্টি আছে, আপনি ডাবল বার্ডেন ট্রিপল বার্ডেনের কথা বলছেন, যেমন অপুষ্টি আছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানে যেটাকে বলছে যে NCD, নন কমিউনিকেবল ডিজিজ। এই জায়গাটা, এই যে অসংক্রামক ব্যাধি, এর সঙ্গে পুষ্টির সম্পর্ক কি? হ্যাঁ, অসংক্রামক ব্যাধির ক্ষেত্রে পুষ্টির সম্পর্ক তো অবশ্যই আছে। আমরা অলরেডি জানলাম যে ওভার নিউট্রিশন বলে যে প্রবলেমটা, এবং ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি কিন্তু মেটাবলিক সিন্ড্রোমের পার্ট, তারই অন্তর্ভুক্ত হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ফ্যাটি লিভার ডিজিজ। সো এই সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এবং মূল কারণটাই হচ্ছে আসলে ওয়েট বেশি বেড়ে যাওয়া, যেটা আমাদের BMI অনুযায়ী থাকার কথা তার চেয়ে বেশি বেড়ে যাওয়া, এবং সেটার মেইন রিজন হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস প্লাস হচ্ছে লাইফস্টাইল। আমরা যেভাবে এখন জীবনযাপন করছি সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের এই অবেসিটিতে আক্রান্ত হওয়ার পেছনে এবং ওয়েট হয়ে যাওয়ার পেছনে। সো এইটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তখন কিন্তু আমাদের ওই ডিজিজগুলোও কমে আসবে, এবং এটা যদি আমাদের কিশোরদের মধ্যে বেশি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তাদের এই বার্ডেনটা পরবর্তীতে কমে যাবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু পুষ্টির বড় ভূমিকা আছে, এবং যারা পুষ্টিবিদ তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই জায়গায় আছে। আচ্ছা ম্যাম, তাহলে আপনার কাছে সেই প্রশ্নটি চলে আসছে যে আসলে পুষ্টিবিদদের কাজ বলতে আমরা কিন্তু চিন্তা করি যে খাবারের একটা তালিকা, একটা ডায়েট লিস্ট। আসলে চিকিৎসা ব্যবস্থায় একজন পুষ্টিবিদের ভূমিকা কি? আসলে এটা তিনি কিভাবে একটি ডিজিজ প্রসেসে ইন্টারফেয়ার করতে পারেন? আচ্ছা, আমরা সবসময় আসলে এই আপনি যে প্রবলেমটা বললাম এটা ফেস করি, যে হচ্ছে পেশেন্ট কেন আমাদেরকে দেখাবে এটাই আসলে সে বুঝে না। বেশিরভাগ পেশেন্টই মনে করে শুধু ওজন কমানো অথবা ওজন বাড়ানো, বাচ্চা খাচ্ছে না ওজন বাড়াইতে হবে, অথবা ওয়েট বেশি হয়ে গেছে কমাইতে হবে। কিন্তু আমরা যে প্রত্যেকটা ডিজিজের আলাদা একটা থেরাপিউটিক ডায়েট দিয়ে থাকি, এই সম্পর্কে আসলে সবার আইডিয়া খুবই কম। তো আমার কাছে মানে পেশেন্ট আসে অবাক হয়ে যায় যখন শুনে যে লিভারের জন্য আলাদা ডায়েট আছে, লিভার ডিজিজের জন্য, হার্ট ডিজিজের জন্য, কিডনি ডিজিজের জন্য, এবং এই এমনকি ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনও এখন অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে হচ্ছে ICU পেশেন্টের নিউট্রিশন। যদি এখন তো বলাই হচ্ছে যে যদি নিউট্রিশন প্রপারলি দেওয়া হয় তাহলে হাসপাতালে অ্যাডমিট থাকার ডেজ অনেক কমে যায়। তো এখানে কিন্তু অনেকগুলো বার্ডেন কমে যায়, যে ইকোনমিক লস ইন হেলথ সেক্টর অনেক জায়গায় কমানো পসিবল। তো হচ্ছে যে এই মানে পুষ্টিবিদ তো আসলে আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের নিউট্রিশনিস্টদেরকে ক্যাটাগরাইজড করা হয় নাই, ঠিক আছে? যেমন হচ্ছে কারা ডেফিনেশন ক্লিয়ার করা হয় নাই, যে কারা ডায়েটিশিয়ান, কারা নিউট্রিশনিস্ট, কারা হচ্ছে হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে, কারা থেরাপিউটিক ডায়েটিশিয়ান হবে, এরকম। তো আমার কাছে মনে হয়েছে যে একে তো অ্যাওয়ারনেস দরকার যে আসলে ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ আসলে কি। হ্যাঁ, নিউট্রিশনিস্ট আর ডায়েটিশিয়ান কিন্তু এক না। সো হচ্ছে যে কারা এটা হইতে পারবে, এবং ট্রেনিং নিয়ে তাদেরকে সেটা করা, এই ডেফিনেশনগুলো ক্লিয়ার করা, এবং তাদের মানে ডায়েটিশিয়ানকে প্রপার জায়গায় আসলে ইউজ করা। হ্যাঁ, স্বাস্থ্য খাতে যেখানে যেখানে ডায়েটিশিয়ানকে ইউজ করলে সরকার বেনিফিটেড হবে, হেলথ সেক্টর বেনিফিটেড হবে, সেই জায়গাগুলোতে তাদেরকে বসানো, এবং হচ্ছে এটাকে আমরা তাহলে প্রপার বেনিফিটটা পাবো, এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে যে আসলে ডায়েটিশিয়ানের কাজ কি বা পুষ্টিবিদের কাজ। বলতে পারেন কাইন্ডলি যে বাংলাদেশের যে হাসপাতালগুলো রয়েছে, সরকারিভাবে যে হাসপাতালগুলো রয়েছে বা প্রাইভেটে বড় হসপিটালগুলো রয়েছে, সেখানে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টরা কিভাবে কাজ করছেন বর্তমানে? আসলে খুব কম হাসপাতালে এরকম ফ্যাসিলিটিসগুলো আছে যে হচ্ছে একটা
মানে এ টিম অফ ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট কাজ করে হাসপাতালে। আসলে তো হাসপাতালে যারা কাজ করে তাদেরকে আমরা ডায়েটিশিয়ান বলি, যারা এ রোগ নিয়ে কাজ করে। তো আসলে সরকারি হাসপাতালে আমার জানা মতে খুব কম হাসপাতালে ডায়েটিশিয়ান মানে টিম আছে এরকম, যারা ক্যান্টিনকে নিয়ন্ত্রণ করে, যে ডায়েটিশিয়ান অ্যাপ্রুভ খাবার যেমন হচ্ছে যে এটা আসলে বারডেম সবচেয়ে সুন্দর করে মেনটেন করে। যেমন হচ্ছে যে সিস্টেম হচ্ছে যে যখনই কোনো একজন নতুন পেশেন্ট ভর্তি হয় তখন তার ফাইলটা ডায়েটিশিয়ানের টেবিলে চলে যায়, তার একটা টিম থাকে, সেই টিম তখন হচ্ছে তার জন্য কোন ডায়েট যাবে সেটা ফিক্স করে দেয়। তো ক্যান্টিন থেকে সেই পেশেন্টের জন্য ঠিক ওই খাবারটাই যায়। তো এরকম প্রোটোকল মেনটেন করে বাংলাদেশ আসলে খুব কম হাসপাতাল চালু আছে, এবং সরকারি হাসপাতালে আসলে এই মনিটরিংও করা হয় না খুব ভালো করে। এবং হচ্ছে যে ডায়েটিশিয়ানকে আমি যে প্রথমেই বলছি যে হচ্ছে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানদেরকে এক্সাক্ট জায়গায় প্রপার জায়গায় বসানো হয় নাই এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য। ধন্যবাদ। আমরা আপনার কাছে আসছি, একটি আদর্শ হাসপাতালের খাদ্য ব্যবস্থা এটি কেমন হওয়া উচিত? এটা যদি আমি বলি তাহলে হচ্ছে যে খাদ্য ব্যবস্থার একটা বিষয় আমরা জানি যে অলরেডি একটা সেখানে কিচেন থাকে, সেখানে রেগুলার কিছু যারা কুক থাকেন তারা নিয়োগপ্রাপ্ত থাকেন, তারা রান্না করছে, এবং সেখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় খাওয়া দাওয়ার জন্য যে উপকরণগুলো আছে সেগুলো কেনা হয় খাবার রান্না করার জন্য। কিন্তু যে জিনিসটার অ্যাবসেন্স আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এই খাবারের প্রপার কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা সেইটা দেখার জন্য, তদারকি করার জন্য একজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যে স্পেসিফিক্যালি ওই জিনিসটা দেখবে। প্লাস হচ্ছে এই যে যেহেতু হাসপাতালগুলোতে আপা যেটা বললেন যে বিভিন্ন রোগ ভিত্তিক কিন্তু আলাদা ডায়েট হওয়ার কথা, সেটা নিশ্চিত করার জন্য কিন্তু নিউট্রিশনিস্টের নিয়োগ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সো একটা আদর্শ হাসপাতাল আমি যদি বলি তাহলে সেখানে একই সাথে খাবার তদারকি করার জন্য একজন হেলথ ইন্সপেক্টর থাকবে যিনি ওই বিষয়ে স্পেশালিস্ট অথবা ট্রেন্ড, এবং পাশাপাশি একজন নিউট্রিশনিস্টও থাকবেন যিনি নিশ্চিত করবেন যে প্রপারলি খাবার সরবরাহ করা হচ্ছে যেখানে যেটা যাওয়া দরকার। এবং শুধু তাই না, আমার মনে হয় এখানে আমাদের আপনি একটু সাপ্লিমেন্ট করবেন, এটাকে অ্যাড করবেন যে একজন রোগীর চিকিৎসা ব্যবস্থায় মানে বিশেষ করে ফুড ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন চিকিৎসক, একজন নার্স এবং একজন পুষ্টিবিদ কিভাবে সমন্বয় করে কাজ করতে পারেন। খুবই সুন্দর। চিকিৎসক তো আসলে রোগীর চিকিৎসা দিচ্ছেন, এবং উনি যদি প্রপারলি ওনার যদি নলেজের মধ্যে থাকে যে এই বিশেষ রোগীর ক্ষেত্রে আসলে নিউট্রিশনের কোনো স্পেসিফিক ফুডের সরবরাহ করা দরকার আছে কিনা, তাহলে উনি কিন্তু নিউট্রিশনিস্টের সাথে কনসালটেশনে পাঠিয়ে দিতে পারেন, এবং সেক্ষেত্রে নার্স কিন্তু এটা মধ্যস্থতা করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা হচ্ছে যে এখানে তাহলে একটা বিষয় হচ্ছে যে সচেতনতা থাকা, ডাক্তার নিজেও জানতে হবে এবং নিউট্রিশনের ওখানে থাকতে হবে, তাহলে এই সমন্বয়টা করা পসিবল, এবং এই সমন্বয়ের মাধ্যমে তখন একটা প্রপার চিকিৎসা করা সম্ভব হবে। ম্যাম, আমি আপনার কাছে আসছি। আচ্ছা, ভাইয়ার সাথে আমি একটু অ্যাড করি। যেমন হচ্ছে ধরেন আমরা তো এখানে তিনজনেই হাসপাতালের সাথে কোনো না কোনোভাবে জড়িত হেলথ সেক্টরে। দেখেন এনজি ফিডিং যখন চলে একটা পেশেন্টের, তখন কিন্তু একজন ডক্টর কিন্তু জাস্ট খালি এনজি ফিডিং চলবে এটা বলে দেয়। তা আমরা দেখা যায় যে যেসব হাসপাতালে এনজি ফিডিংয়ের জন্য কোনো মানে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান নাই, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট যা খুশি তাই খাওয়ায় এনজি ফিড দিয়ে। কিন্তু যখন আমরা একজন ডায়েটিশিয়ান রাখি তখন যখন সে ওইখানে যখন প্রেসক্রাইব করে দিয়ে আসে যে আসলে সে কতটুকু খাবার খেতে পারবে, কয়বার খাবে, নার্স কিন্তু আবার সারাদিন সেটা তদারক করে, সে কিন্তু মনিটর করে, সে কিন্তু পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে হেল্প করে কিভাবে খাওয়াইতে হবে, কতটুকু খাওয়াইতে হবে, কিভাবে মেজারমেন্ট করতে হবে। তাহলে দেখেন একটা পেশেন্টকে দেখার ক্ষেত্রে নার্স, ডক্টর এবং একজন ডায়েটিশিয়ান খুব সুন্দর কম্বিনেশনে কাজ করতে পারে। জি জি, ধন্যবাদ। আমরা জানি যে একটি হসপিটালে বিভিন্ন ক্যাটাগরির মানুষ ভর্তি হয়ে থাকে। তো একজন মানুষ যিনি আসলে মোটামুটি বড় ধরনের মেজর ইস্যু নাই, কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট কিংবা একজন কিডনি পেশেন্ট কিংবা একজন হার্টের রোগী, ফ্যাটি লিভার, কিংবা একজন শিশু কিংবা একজন গর্ভবতী নারী, সবারই কিন্তু আসলে পুষ্টির চাহিদা, খাদ্যের চাহিদা এক এক রকম। কারো বেশি প্রোটিন দরকার, কারো কম প্রোটিন দরকার। তাহলে এই যে আপনি কি আমাদেরকে একটু বলবেন যে একজন স্বাভাবিক মানুষের খাদ্যের যে তালিকা, পুষ্টির যে প্রয়োজন, এবং একজন কিডনি রোগী তার পুষ্টির তালিকা কী কী পার্থক্য হতে পারে? আচ্ছা, এটা খুব ভালো কোয়েশ্চেন করছেন। কারণ হচ্ছে কি জানেন, যে আমরা এখন যে প্রবলেমটা বাংলাদেশে সবচেয়ে বেশি ফেস করতেছি সেটা হচ্ছে যে সবাই ডায়েটের বিষয়ে ইউটিউব চ্যানেল বানায়, পরামর্শ দিচ্ছে, র্যান্ডম ভিডিও বানাচ্ছে, এবং ওগুলা সবাই কিন্তু ফলো করে বেশ একটু স্বাস্থ্যের মানে হেলথের ক্ষতিও হচ্ছে, বা ধরেন বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিই, যে এই যে হোমমেড সেরিলাক, হ্যাঁ, ওটস, বাদাম টাদাম সব কিছু মিক্স করে যখন 6 মাসের একটা বাচ্চাকে খাওয়ানো হয়, বিশেষ করে আমাদের কাছে যখন এই পেশেন্টরা থাকে তার লং টার্ম হিস্ট্রি হচ্ছে তার গাট ম্যালনিউট্রিশন হয়,
ঠিক আছে, তার হচ্ছে হজমের প্রবলেম হয়, হয় কনস্টিপেশন নয় কন্টিনিউ ডায়রিয়া। তো হচ্ছে যে এই যে ধরেন একটা যে কোনো মানে বিষয় যেটা রোগের সাথে সংশ্লিষ্ট অথবা আপনার হেলথের সাথে সংশ্লিষ্ট, সেটা কিন্তু আপনি ওই বিষয়ে বিশেষজ্ঞ কোনো মানুষ ছাড়া আসলে নেবেন না। দেখেন, আপনি কি ইঞ্জিনিয়ারিং যে কেউ র্যান্ডম ভিডিও বানাতে পারে যে বিল্ডিং কীভাবে বানাবে? পারে না। আপনি যদি দেখেন যে অন্য যে কোনো সেক্টর, সে কি র্যান্ডম ভিডিও বানাবে যে কিভাবে করতে পারে? কিন্তু বাংলাদেশে এমন এক ডায়েট হচ্ছে এমন একটা সেক্টর যেখানে সবাই বলে যে জিম বানাচ্ছে সেও ডায়েট দিচ্ছে, যে হঠাৎ করে কোনো ডায়েট করে 20 কেজি ওজন কমা দিচ্ছে সেও ডায়েট দিচ্ছে, যে বিউটিফিকেশনের কাজ করে সেও ডায়েট দিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা সবার বোঝা খুব জরুরি যে আসলে যেই বিষয়ে যে বিশেষজ্ঞ তার কাছ থেকে সেই পরামর্শ নেওয়া উচিত। এখানেই আসলে আসে আপনি যে কোয়েশ্চেনটা বলছেন যে আসলে প্রত্যেকের ডায়েট আলাদা হয়। আমরা হাইট, ওয়েট, তার প্রতিদিনের ডিজিজ মেডিকেল রিপোর্ট, তার ডিজিজ হিস্ট্রি, তার আগের হিস্ট্রি, ডায়েট হিস্ট্রি, অনেক কিছু নিয়ে দেন তারপরে একজন মানুষের ডায়েট ফিক্স করি। দেখা যায় অনেক সময় দুজন কিডনি পেশেন্ট কিন্তু ডায়েট ভিন্ন। কিডনি পেশেন্ট মানেই যে ডায়েট এক, বিষয়টা তাও না। এবং হচ্ছে যে অনেকের হয়তো শুধু ডায়াবেটিস, অন্য কোনো ডিজিজ নাই, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় কিডনিও সিকেডিও আছে, হ্যাঁ হার্টের সমস্যাও আছে, সিকেডিও আছে, ডায়াবেটিস আছে, তার ক্ষেত্রে আবার ভিন্ন। কিন্তু দেখেন তাহলে দেখেন প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একদম ভিন্ন ভিন্ন ডায়েট হবে। তো এখানে পার্থক্য তো একদম হিউজ, মানে অনেক বড় একটা পার্থক্য। কিন্তু মানে বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা এই জিনিসটাকেই ক্লিয়ার করতে পারি নাই যে আসলে ডায়েট মানে হচ্ছে এটা একটা থেরাপিউটিক ডায়েট। হ্যাঁ, ইটস ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের বড় হসপিটাল যেগুলো রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ সহ বড় বড় হসপিটাল যেগুলো রয়েছে, মেডিকেল কলেজ, সবগুলোতেই কিন্তু সকল ক্যাটাগরির রোগী ভর্তি হয়। তাহলে এই যে আমরা ডাইভার্স ক্যাটাগরিজ অফ ডিজিজ, বিভিন্ন ক্যাটাগরির রোগ, তাহলে এদের যে মেটিকুলাস ডায়েট প্ল্যান হওয়া দরকার, নিউট্রিশন প্ল্যানটা হওয়া দরকার। তাহলে আপনি বলছেন যে অবশ্যই বেশ কিছু নিউট্রিশনের ডেডিকেটেড টিম থাকা প্রয়োজন। আপনার রিকমেন্ডেশন কি? আমরা তো আসলে বলতেছি যে হচ্ছে যে মানে আমাদের নিউট্রিশন সেক্টরে এখন যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে নিউট্রিশনিস্টদের আলাদা ডেফিনেশন করা হয় নাই। ওই যে আমি বললাম, দেখেন বাংলাদেশে প্রায় 11-12টা সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটি থেকে প্রতি বছর হাজার হাজার ফুড অ্যান্ড নিউট্রিশন এবং ফুড অ্যান্ড টেকনোলজি, ফুড সায়েন্স এরকম বিভিন্ন ক্যাটাগরিতে সবাই অনার্স মাস্টার্স করে বেরোচ্ছে। এমন না যে ডিপ্লোমা, কিন্তু তাদের জন্য কোনো মানে জব মার্কেট প্ল্যান করা হয়, হ্যাঁ জব মার্কেট প্ল্যান করা হয় নাই, বিসিএস এ ক্যাডার রাখা হয় নাই। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনাকে আমি বলবো যে হচ্ছে বৈষম্য। অবশ্যই এটা বৈষম্য, কারণ এতগুলো স্টুডেন্ট বের হচ্ছে, আপনি তাদের জন্য সরকারের অবশ্যই কোনো প্ল্যান থাকতে হবে, তাই না? যে স্টুডেন্টরা ভবিষ্যতে কোন কোন সেক্টরে প্রয়োজন, হ্যাঁ জনস্বাস্থ্যের জন্য তো প্রয়োজনই, সেই সাথে হচ্ছে যে এই বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য প্রয়োজন আসলে। এবং হচ্ছে যে এই প্রত্যেকটা সেক্টরকে কিন্তু আমি এগুলো তো আসলে রিসোর্স, তাই না? আমার এই যে বাচ্চাগুলো বের হচ্ছে তারা তো একটা রিসোর্স। এখন এই রিসোর্সকে আমি কোন সেক্টরে কিভাবে কাজে লাগাবো এটা তো সরকারের একটা প্ল্যান থাকতে হবে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই জায়গাটাই সবচেয়ে বড় প্রবলেম, যে আসলে ওই যে আমি বললাম যে একটা নিউট্রিশন বোর্ড হওয়া উচিত, সেই বোর্ডের আন্ডারে আমাদের রেজিস্ট্রেশন হওয়া উচিত, ডেফিনেশন ক্লিয়ার হওয়া উচিত। যারা নিউট্রিশনিস্ট হইতে চায় তারা নিউট্রিশনিস্ট সেক্টরে যাবে, যারা হাসপাতালে কাজ করতে চায় তারা 6 মাসের একটা ইন্টার্নি করে বা আরও বেশি বিশেষজ্ঞ হয়ে দেন সে হচ্ছে হাসপাতালে ডায়েটিশিয়ান হিসেবে জব করবে। অথবা কেউ যদি ফুড কোম্পানিতে যেতে চায়, ইন্ডাস্ট্রিয়াল যেতে চায়, সে ফুড টেকনোলজিতে যারা পড়ছে তারা হচ্ছে ওখানে যাবে। তো এই যে সেক্টর ওয়াইজ নিউট্রিশন টেকনোলজি এবং ফুড সায়েন্সকে কাজে লাগানো, এটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং এটা এখন এই বছর আরো বেশি হচ্ছে, সামনে হয়তো আরো জোরালো দাবি উঠবে। এদিকে আসছি, আব্দুল্লাহ সাইদ খান, সরকারি চাকরিতে জনস্বাস্থ্যবিদ কিংবা পুষ্টিবিদ, আমরা আলোচনায় যেটি দেখলাম যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে নিয়োগ প্রক্রিয়া কিভাবে এই জনস্বাস্থ্যবিদ এবং পুষ্টিবিদকে ইনভলভ করা যেতে পারে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপু, এই বিষয়টার প্রয়োজনীয়তার কথা বললেন। এবং আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গাতেই নিউট্রিশনিস্ট দরকার আছে, বোথ প্রিভেন্টিভ সেক্টর থেকে অর্থাৎ পাবলিক হেলথ অ্যাসপেক্ট থেকে, এবং পাশাপাশি হসপিটাল ভিত্তিক পুষ্টিবিদের প্রয়োজন আছে। বিকজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রোগীর ক্ষেত্রে ডায়েটের ভিন্নতা আছে। সো সেইটার থেকে আমার কাছে মনে হচ্ছে যে পুষ্টিবিদদের একটা আলাদা ক্যাডার সিস্টেম থাকলে সবচেয়ে ভালো হতো। আমরা জানি যে বাংলাদেশ ক্যাডার সিস্টেমের মধ্যে হেলথ ক্যাডারের মধ্যে নিউট্রিশনিস্টের অন্তর্ভুক্তি এভাবে নেই, পাশাপাশি এটা আলাদা কোনো ক্যাডার হিসেবেও এস্টাবলিশ না। এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হতো যদি একটা আলাদা ক্যাডার তৈরি করা যেত, কারণ বাংলাদেশে প্রতি বছর অনেক নিউট্রিশনিস্ট কিন্তু বের হচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। তারা তাহলে আলটিমেটলি কোথায় যাচ্ছেন? তারা কিন্তু হয় দেশের বাইরে চলে যাচ্ছেন, না হলে অন্য কোনো তারা জবে ঢুকে যাচ্ছেন। তাদেরকে কাজে লাগানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া। এখন যদি বাংলাদেশ
হেলথ ক্যাডারের মধ্যে এটা একটা নিয়োগ দেওয়া সম্ভব হয় সেটা করা যেতে পারে, আলাদা ক্যাডার যদি পসিবল না হয়, অথবা হতে পারে এটা নন ক্যাডার ভিত্তিক নিয়োগও কিন্তু হতে পারে। বিভিন্নভাবে নিউট্রিশনিস্টদের কাজে লাগার সুযোগ আছে এবং এখন আমরা এটার প্রয়োজনীয়তা খুবই উপলব্ধি করতে পারছি এবং আজকের আলোচনা থেকে এটা বিষয় তো এই বিষয়টা তো আরও স্পষ্ট হয়ে গেল যে আমাদের নিউট্রিশনিস্টের প্রয়োজনীয়তা সব দিক দিয়ে আছে, বোথ পাবলিক হেলথ অ্যাসপেক্ট থেকে এবং ট্রিটমেন্টের অ্যাসপেক্ট থেকে। জি ধন্যবাদ ম্যাম, আপনার কাছে আসছি। আমাদের কাছে কিছু কথা চালু আছে, মাছে ভাতে বাঙালি কিংবা দুধে ভাতে বাঙালি, এরকম আমার সন্তান থাকুক দুধে ভাত ইত্যাদি। তাহলে আমাদের যে খাদ্যাভ্যাস, বাঙালির যে চিরন্তন খাদ্যাভ্যাস, এটি কি পুষ্টির দিক থেকে ঠিক আছে নাকি এখানে কোনো পরিবর্তন প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন প্রয়োজন, কিন্তু আসলে এখানে একটা ভিন্ন চিত্র আছে। যেমন হচ্ছে যে আগে আমরা আসলে যেটা দেখতাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, সেই সাথে মানুষের মাঠে কৃষকরা কাজ করতেন, বা হচ্ছে ধরেন ঢাকা শহরেও আর মানে অন্য ছোটবেলায় যেটা দেখছি যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল এবং আমাদের বাইরের খাবার কম ছিল, যে আমরা বাইরে থেকে কিনে আনা খাবার, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার কম খাইতাম। তখন কিন্তু আসলে এই ঘরের খাবারটাকে এত বেশি মানে নিউট্রিশাস খাবার খাওয়া হইতো, দেখা যায় তো বিকালের খাবারটাও হয়তো বাসায় তৈরি করা। কিন্তু এখন যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে যে আসলে সবাই যেভাবে ভাতকে শত্রু বানাচ্ছে, আসলে আমরা অ্যাকচুয়াল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টরা কিন্তু ভাতকে শত্রু এভাবে বলতেছি না। সেটা হচ্ছে আপনি পরিমাণ কমায় খেতে হবে, কিন্তু একদম পুরো ভাত রুটি সব অফ করে দিতে হবে, এটা আসলে মানে নর্মাল ডায়েট না। ঠিক আছে, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা বাইরের খাবারগুলোকে, ফুড হ্যাবিট যদি চেঞ্জ করতে হয়, লাইফস্টাইল চেঞ্জ করেন, রাতে তাড়াতাড়ি ঘুমান এবং হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ান, আর হচ্ছে রুটিন মতো খাওয়া দাওয়া করা, আর হচ্ছে বাইরের খাবারগুলোকে কাট ডাউন করা। আপনি দেখবেন ঢাকা শহরে এখন প্রত্যেকটা স্ট্রিট ফুড এই পরিমাণ ফেমাস এবং হচ্ছে মানুষ কিন্তু প্রতিদিন মোটামুটি বাইরের এই এক্সট্রা ক্যালোরি ইনটেক করে, যেটা ট্রান্স ফ্যাট বেশি এবং তার ফলে আমরা ওবেসিটি এবং বিভিন্ন রোগ দেখতে এবং পাচ্ছি। বিভিন্ন তাহলে আমার যে প্রশ্নটি এর সাথে যে রিলেটেড, যে বাংলাদেশের জনগণের যে পুষ্টির সংকট, এটি কি আসলে খাদ্যাভ্যাসগত জ্ঞানের অভাব নাকি মানে আপনার খাদ্যের মূল্য বৃদ্ধি, এই বিষয়গুলো? না, এখানে অনেকগুলো আছে। সেটা হচ্ছে যে আমি বলবো যে জ্ঞানের অভাব না, সচেতনতার অভাব, অথবা হ্যাবিট চেঞ্জ করার যে প্রয়োজনীয়তা এটা বোঝার অভাব। যেমন ধরেন যে আমাদের চেম্বারে যেটা হয় যে অনেক শিক্ষিত, হাই এডুকেটেড, কিন্তু উনি ওনার বাচ্চাকে আয়রন রিচ ফুড খাওয়াচ্ছেন না, কিন্তু উনি কিন্তু জানেন যে বাচ্চাকে আয়রন রিচ ফুড খাওয়াইতে হবে। ঠিক আছে, এটাকে এখন আপনি কি বলবেন? এটা তো অশিক্ষা না, এটা হচ্ছে তার খাবারের অ্যাভেলেবিলিটি নাই, তার এফোর্ট মানে সামর্থ্য নাই, বিষয়টা তাও না। বিষয়টা হচ্ছে যে আসলে সেটার গুরুত্বটা এভাবে মানে চিন্তা করতেছে না, অথবা তার সচেতনতার অভাব, বা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসের দেখা যায় সকালে ঘুম থেকে উঠে সে তার বাচ্চাকে নুডলস সিদ্ধ করে খাচ্ছে, তো যেটার আসলে কোনো নিউট্রিশন ভ্যালু, কার্বোহাইড্রেট ছাড়া আর কিছু নাই। তাহলে এখন আপনি এটাকে কি বলবেন? তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা জানা অশিক্ষা বা হচ্ছে এফোর্ড করতে পারতেছি, তার চেয়ে সচেতনতার অভাব। কারণ হচ্ছে কম মূল্য দেওয়া খাবারেও কিন্তু পুষ্টিগুণ আছে। হ্যাঁ, আল্লাহ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় এমন জিনিস উৎপাদন করেন যেটা আসলে সেই দেশে সেই জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য। ঠিক আছে, আমাদের বাংলাদেশি খাবারেই আমি কিন্তু সব পুষ্টি পাবো এবং সেগুলোর যে খুব মূল্য বেশি বিষয়টা এরকমও না। এমনকি আমাদের নিউট্রিশন সেক্টরে খুব একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ফুড অ্যাভেলেবিলিটি, এটাকে আমরা কি করে বাড়াতে পারি? হোম গার্ডেনিং, তারপরে বিভিন্ন গ্রামে কিন্তু আমরা ছোট জায়গায় এটা করতে পারি, কিন্তু দেখা যায় যে আসলে এটা সচেতনতার অ্যাওয়ারনেস ওভাবে ক্রিয়েট করা হয় না, তাদেরকে প্রসিডিউরগুলো দেখানো হয় না, এবং ওইগুলোকে তারা কীভাবে কাজে লাগাবে এগুলোকে আমরা স্কিল ডেভেলপমেন্ট বা ধরেন শিক্ষা দেওয়া, এডুকেশন দেওয়া, এগুলো আমরা কম দিই, যার কারণে আসলে এগুলো এত ইফেক্টিভ হচ্ছে না। মায়েরা প্রায় বলেন যে তার সন্তান খাবার খাচ্ছেন না, আবার আমরা একই সঙ্গে দেখছি যে বাচ্চাদের মধ্যে ওবেসিটিও বাড়ছে। এটাকে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমরা চেম্বারে দুই রকম পেশেন্টই পাই। হ্যাঁ, আন্ডার নিউট্রিশন বেবিও পাই, আবার হচ্ছে ওবেস বেবিও পাই। এখন অনেকেই আসলেও স্বাস্থ্য ভালো হলে মনে করে যে বাচ্চাটা শক্তি বেশি বা পুষ্টি হয়তো বেশি। আসলে পুষ্টি বেশি বলা যায় না এটাকেও আমরা অপুষ্টির আরেকটা সাইড বলি আর কি। অপুষ্টির কিন্তু দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে আন্ডার নিউট্রিশনের পুষ্টি, আবার অতিরিক্ত পুষ্টি হচ্ছে অপুষ্টি। তো ওবেসদের এবং নিউট্রিশনের অভাবে কিন্তু বাচ্চারা ওবেস হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয়। দেখা যায় যে বাচ্চা ল্যাথার্জিক হয়ে যায়, হ্যাঁ, অনেক বেশি অ্যাক্টিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে সে করে না। সমাধান কি তাহলে এটার? তো সমাধান হচ্ছে যে আসলে
একে তো হচ্ছে যে আমাদের আসলে এই হ্যাবিটটাই নাই যে আমি আমার জন্য একটা ডায়েট কাউন্সিলিংয়ের কাছে যাব, ডায়েটিশিয়ানের কাছে যাব, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডায়েট ভিন্ন। হ্যাঁ, আমি সবসময় সাজেস্ট করি যে আপনি 6 মাসের পরে যখন বাচ্চাকে প্রথম খাওয়ানো স্টার্ট করবেন তখন অন্তত একজন ডায়েটিশিয়ানকে দেখান। কারণ হচ্ছে এই 6 মাসের পর থেকে 2 বছর পর্যন্ত আমরা যেটাকে 1000 গোল্ডেন ডেজ বলি, যেটা বাচ্চা সর্বোচ্চ ডেভেলপমেন্ট হয়, সব কিছু হয়, তার গ্রোথ ডেভেলপমেন্ট সব কিছুই 2 বছরে আমরা খুবই ইম্পর্টেন্ট বলি। এই 2 বছরে আপনি একটা ডায়েটিশিয়ানের কাছে কাউন্সিলিং করে বাচ্চাকে সেই অনুযায়ী খাওয়ান, কারণ বাচ্চার খাওয়াটা আসলে একটা ইটিং বিহেভিয়ার, এটা একটা অভ্যাস। এই অভ্যাস তৈরি করতে হয়, দেন বাচ্চা খায়। এখন আপনি ধরেন ছোটবেলা থেকে বাচ্চাকে কোনো হ্যাবিটে অভ্যস্ত করেননি, খাওয়ার অ্যাটিটিউড শিখান নাই, তখন কিন্তু বাচ্চা খাবে না। তো বাচ্চাকে তো জোর করে খাওয়ানো যায় না। তো মানে আমার দেখা যায় যে পেশেন্ট আসলে বাচ্চা খায় না, এটা কমন কমপ্লেন, এবং হচ্ছে যে আসলে ওই কাউন্সিলিং এর পার্টটা অনেক চলে যায় যে বাচ্চাকে কি করে হ্যাবিটে অভ্যস্ত করবে যে সে নিজেই খাবে। বাংলাদেশে তো প্যারেন্টিং নিয়ে আসলে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা কোর্স কম, কিন্তু তারপরে বেশ কিছু প্রশিক্ষণ চলছে, আমরা অনেক সময় দেখতে পাই। কিন্তু এই জায়গাটিতেও কিন্তু নিউট্রিশন নিয়ে তেমন একটি আলোচনা নেই। তাহলে কি আপনি কি মনে করেন যে প্যারেন্টিং এর মধ্যে এই যে বাচ্চাদের যে নিউট্রিশনের জায়গাটা, ডায়েট চার্টের যে বিষয়গুলো বা খাবারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন? হ্যাঁ, খুবই। আমি যে বললাম যে ইটিং বিহেভিয়ার, হ্যাঁ, যে বাচ্চাকে অ্যাটিটিউড শেখানো। দেখেন বিদেশি কিন্তু বাচ্চাকে যে খাবারের টেবিলে বসে খাওয়ানো, নির্দিষ্ট টাইমে খাওয়ানো, নিজের হাতে খাওয়া, এবং হচ্ছে বাচ্চা কিন্তু দেখে শিখে। ঠিক আছে, আপনি মা বাবা যেটা অ্যাটিটিউড করবে বাচ্চা কিন্তু ওটা দেখে শিখবে। এখন ধরেন যে আমার বাচ্চাকে আমি একা রুমে খাইতে দিচ্ছি, একা একা খাওয়াচ্ছি, কাউটা দেখতেছে না, তাকে সবাই বাসার সবাই যে খাবারটা খাচ্ছে সেটা বাদ দিয়ে অন্য একটা অপশনে খাওয়াচ্ছে। ধরেন বাসার সবাই হয়তো রুটি সবজি ডিম খাচ্ছে, বাচ্চাটাকে আমি নুডলস বা কেক বিস্কিট বা হচ্ছে সাগু সিদ্ধ করে খাওয়াইলাম, তখন কিন্তু বাচ্চাটা রুটি সবজি খাওয়া শিখে না। তো এই যে আসলে বাচ্চাকে এই বিহেভিয়ার শেখানো, এটা প্যারেন্টিং এর একটা পার্ট। হ্যাঁ, এটা প্যারেন্টিং এর একটা পার্ট। এবং হচ্ছে যে এই বাচ্চাকে খাওয়ার সময় এই লেসনগুলো দেওয়া, যে গাজর খাচ্ছে, এটা অরেঞ্জ কালার, এটাতে চোখ ভালো থাকে, ভিটামিন এ আছে, এই যে ছোটবেলা থেকে তার সাবকনসিয়াস মাইন্ডে সে কিন্তু এগুলোকে নিয়ে তখন সে এটা ইম্পর্টেন্স বুঝে খায়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই দেশে এই আমরা যে কালচারটি দেখি যে বাচ্চার সামনে একটা মোবাইলে ইউটিউব ছেড়ে দেওয়া আছে, কার্টুন ছেড়ে দেওয়া আছে, গান ছেড়ে দেওয়া আছে, তারপর তাকে খেতে দেওয়া হচ্ছে, এটি আসলে কিভাবে প্রভাবিত করছে নিউট্রিশনকে? মারাত্মক ভাবে করতেছে। কোন দিকে, পজিটিভলি না নেগেটিভলি? পজিটিভ দিক তো নাই, নেগেটিভ দিকগুলোই বলি। একে তো হচ্ছে বাচ্চা, আমরা যখনই বাচ্চা খায় না জিজ্ঞেস করি, হিস্ট্রির মধ্যে 3টা হিস্ট্রি পাই। একটা হচ্ছে রাতে দেরি করে ঘুমায়, 2 নম্বর হচ্ছে বাচ্চা দেরি করে উঠে নাস্তা করে 10টা-11টার সময়, যেটা আসলে খুবই ব্যাড ইফেক্ট ফেলে তার হজম প্রক্রিয়ার জন্য বা মেটাবলিজম, স্বাস্থ্য নেগেটিভ। আর রাতে জাগা তো অবশ্যই ব্রেনে চাপ পড়ে, স্ট্রেস রিলিজিং হরমোন বেশি রিলিজ হয়, আসলে এগুলো তো সব সায়েন্টিফিক প্রসেস। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মোবাইল দেখা। তো মোবাইল দেখার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা খাবারের দিকে তাকাই, ওটার কালার, ওটার স্মেল, ওটার টেক্সচার যখন আমার ব্রেনকে হিট করে, তখন কিন্তু আমাদের মুখে স্যালাইভা আসে, হজম প্রক্রিয়াটা ফার্স্ট স্টার্ট হয়, যে আপনার রুচির যে ব্যাপারটা, যে খাইতে ইচ্ছা করার আগ্রহ, হ্যাঁ, তৈরি হয়। তো একটা বাচ্চা যখন মোবাইল দেখে তখন তো আসলে সে খাবারের দিকে তাকাই না, তো তার তো পুরো ব্রেনের প্রসেসটাই হয়, ব্রেনের প্রসেসটাই হয় না। তো এই জন্য ওই বাচ্চা খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই শো করে না, এবং দেখবেন যে বেশিরভাগ মারাই কমপ্লেন করে যে বাচ্চা খাওয়ার চাপায় না, মানে নিয়ে বসে থাকে। কারণ হচ্ছে তার তো আসলে ওই মনোযোগই নাই, তার কোনো ব্রেনই প্রসেস করতেছে না, এবং পুরো অ্যাটিটিউডটাই তার চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে মোবাইলটা হচ্ছে সবচেয়ে বাজে। মোবাইল দেখে যারা খাচ্ছে তারা কি ওভার নিউট্রিশনে বেশি সাফার করছেন নাকি ম্যাল নিউট্রিশনে সাফার করছে? দোনোটাই সাফার করছে, দোনোটাই সাফার করে। ওকে, আমি ঠিক ওই একই পয়েন্টে আছি। বাংলাদেশে যে পরিবর্তনটা এসেছে, যে বিপ্লব, যে 24শে যে জুলাই যে বিপ্লবটা হয়েছে, সেখানে জেন জি জেনারেশনটা বিশাল একটা ভূমিকা পালন করেছে। এখন এই যে আমাদের জেন জি জেনারেশন, আমাদের শিশু এবং কিশোর যারা রয়েছেন, তাদের বর্তমান খাদ্যাভ্যাস কি, আপনাদের অবজারভেশন কি বলে, এবং এটি আসলে স্বাস্থ্যকর কিনা? জেনকে নিয়ে আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেটা হচ্ছে লাইফস্টাইল। ওরা সবাই মোটামুটি অনেক রাত করে ঘুমায়, 1টা 2টা 3টা 4টাও আছে, এমনও আছে 5টা। যারা আবার অনলাইন ফ্রিল্যান্সিং করে তাদের লাইফস্টাইলটা আরও খারাপ। দেখা যাচ্ছে তারা সারা রাত অনলাইনে কাজ করে সকালবেলা ঘুমাইতে গেছে 6টা-7টার সময়। তো তাদের অনেকগুলো প্রবলেম দেখা যায়। 1 নম্বর হচ্ছে ওবেস,
অথবা আন্ডার নিউট্রিশন অথবা খাওয়ায় মানে অ্যানোরেক্সিয়া বলি যেটা আমরা, যে খাওয়ায় প্রচণ্ড অরুচি। 3 নম্বরটা যেটা হয় সেটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট দেখা দেয়। সে প্রচুর ডিপ্রেশনে ভোগে, কারণ তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবং হচ্ছে তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, ডে লাইটে যায় না, তার অন্ধকারে থাকতে ভালোবাসে। খাবার প্রেফারেন্স তাদের কেমন? খাবার প্রেফারেন্স হচ্ছে যে ওরা এই সকাল মানে বেশিরভাগই নাস্তা স্কিপ করে, সকালে খায় না, এই 10টা 11টার সময় যেই খায়, এবং সেই খাওয়াটাও খুব একটা হেলদি খাবার হয় না। দেখা যায় যে ইউনিভার্সিটিতে গেছে অথবা কলেজে গেছে বা ইউনিভার্সিটিতে গেছে, ওখানে ফার্স্টে যেই তারা হয়তো একটা সিঙ্গারা সমুচা অথবা একটা স্যান্ডউইচ, একটা ফাস্টফুড আইটেম কিছু খায়। প্রথমেই দেখেন যে সে একটা আনহেলদি খাবার নিছে, এবং তারপর আবার সে খায় না, একবারে বাসায় এসে সন্ধ্যার সময় খায়। তা আবার কি খায়, রামিয়ান অথবা নুডলস বা এই টাইপ। তারা দেখেন একে তো লাইফস্টাইল তাদের শরীরে প্রভাব পড়তেছে, আবার হচ্ছে যে এই নিউট্রিশন ডেফিসিয়েন্সি, তারা যে খাবার নিচ্ছে এগুলোর একটাও নিউট্রিশন ভ্যালু নাই। তো আমরা এগুলোকে মানে অনেক বেশি কাউন্সেলিং করতে হয়। কুল দেখানোর একটা প্রবণতা আছে খাবারে, লাইফস্টাইলে কুল দেখানোর একটা টেন্ডেন্সি আছে। হ্যাঁ, কুল দেখানো আছে। যেটা আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি সেটা আমি বলি, সেটা হচ্ছে যে ওরা খুব বেশি কফি খাইতে পছন্দ করে। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, হ্যাঁ ড্রিঙ্কস তো আছে, কিন্তু অনেক ছোট বাচ্চারাও বলে যে আমরা কফি খাই, মানে ওর মারা কফি কিনে দেয় এবং বলে যে কফি খাওয়া যাবে না। মানে আমি এটাতে একটু আশ্চর্য হই, কারণ হচ্ছে স্কুল কলেজের বাচ্চারা কফি খায়। বাচ্চাদের কফি খাওয়াটা আসলে কি সেফ কিনা? না, আমরা তো মানে মিল্ক দা কফি বলিই না, ঠিক আছে, ওইটা সুগার দেওয়া মিল্ক দেওয়া কফি বলি না। আরও বলি না, আরও অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে বাংলাদেশে আসলে অ্যাকচুয়াল খুব ভালো ব্র্যান্ডের ভালো কফি কম আসে। আমি একটু জনস্বাস্থ্যের বিষয়টায় আসছি। এই যে আমার কথা বলছিলাম আমাদের ভবিষ্যৎ জেনজি নিয়ে, তাদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস নিয়ে কথা হচ্ছিল, এই জায়গাটা আপনার অবজারভেশন বলবেন। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। তাদের লাইফস্টাইলের খুব গুরুত্বপূর্ণ সমস্যা আছে, মানে তারা রাত জেগে থাকছে, যেগুলো আসলে ফিজিওলজির এগেনস্টে, হিউম্যান ফিজিওলজির বিপরীতে গিয়ে, তার ফলে কিন্তু তার শরীরে ওটা প্রভাব পড়ছে। হয় আন্ডার নিউট্রিশনে চলে যাচ্ছে খাওয়ার অভাবে, প্রপার খাওয়ার অভাবে, অথবা বেশি খাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওভার নিউট্রিশন হয়ে যাচ্ছে। বেশি খাবার বলতে হচ্ছে যেগুলো সুগারি ফুড, সেগুলো খাওয়ার কারণে এবং ফাস্ট ফুড খাওয়ার কারণে সেই সমস্যাটা হচ্ছে। তো আমার কাছে জনস্বাস্থ্যের পার্সপেক্টিভ থেকে মনে হচ্ছে যে জেনজি বলি অথবা হচ্ছে ওভারঅল জনসাধারণের জন্যই বলি, আমাদের যেটা করা দরকার, হেলথ এডুকেশনের অ্যাক্টিভিটিগুলো বাড়ানো দরকার, এবং সেটা হচ্ছে পাবলিকলি এবং সরকারিভাবে যদি করা যায় অনেক ভালো, এবং এটার জন্য আসলে মানে বাজেট বরাদ্দও থাকানো প্রয়োজন বলে আমি মনে করি। বিকজ এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিহেভিয়ার চেঞ্জ করাটা, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং বিহেভিয়ার চেঞ্জ কিন্তু একা একা করা খুব ডিফিকাল্ট, এটা আসলে একটা কালেকটিভ এফোর্ট। এবং এই যে আপনি প্যারেন্টিংয়ের কথা বলেন, প্যারেন্টিংয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত হতে হবে। এখন প্যারেন্টসদেরকে তাহলে শেখানোর বিষয় আছে, এবং এটা কিন্তু যদি আমরা সামগ্রিকভাবে না করতে পারি, মিডিয়াগুলো সহযোগিতা নিয়ে না করতে পারি, তাহলে কিন্তু সবার কাছে পৌঁছাবে না, এবং এটা ডিফিকাল্ট হয়ে যাবে যে আমরা নিউট্রিশনের এই যে প্রবলেমগুলো ফেস করছি সেটা থেকে বের হয়ে আসা, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের মধ্যে একেবারে শিশু যারা বা গর্ভবতী মা কিংবা যারা একেবারে অ্যাডাল্ট হয়ে গেছেন, তাদের খাবারের সাথে জেনজির খাবারের বেশ কিছু মৌলিক পার্থক্য থাকতে পারে। তাহলে আমাদের এই যে জেনজির দর্শক যারা আছেন তাদের জন্য আপনি কি বলবেন যে তাদের খাবার সিলেকশনটা কেমন হওয়া উচিত, আইডিয়াল ফুড সিলেকশন? আমি মনে করি যে জেনজি তো খুব সচেতন, জি, তারা জুলাই বিপ্লবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং যেহেতু তারা স্মার্ট, তাদের উচিত হবে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এবং এই বিষয় নিয়ে পড়াশোনা করা, এবং তারা কিন্তু জাস্ট একটু ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবে যে প্রপার নিউট্রিশন কী, এবং সেইটা যদি সেই অ্যাওয়ারনেসটা বাড়ানো যায় এবং সেই অ্যাওয়ারনেসটা যদি তারা নিজেরাই বাড়াতে পারে, তাহলে তারা বেছে নিতে পারবে যে প্রপার ফুড হ্যাবিট কোনটা, এবং লাইফস্টাইল চেঞ্জের দিকেও তারা চিন্তা ভাবনা করতে পারবে। নট নেসেসারি যে তাদের রাতই জেগে থাকতে হবে, তারা কিন্তু রাত্রে আর্লি ঘুমিয়ে সকালবেলা উঠেও কাজ করতে পারে, প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেতে পারে। তো এই পজিটিভ বিষয়গুলো যদি সচেতন হওয়া যায় তাহলে এটা সম্ভব। এবং জেনজির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা কিন্তু কালেকটিভলি কাজ করে। সো একজন দুইজন যদি সচেতন হয় তখন এই কালেকটিভলি সচেতনতা বেড়ে যাবে। তো জেনজি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নিজেদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, নিজেরা পড়াশোনা করার মাধ্যমে। জি, ধন্যবাদ। আমাদের একটা ওভারঅল আমার টেন্ডেন্সি দেখেছি যে জাঙ্ক ফুড বা সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় যাকে বলছে, কিংবা আলট্রা প্রসেসড ফুড এই খুব অ্যাভেলেবেল এখন, এই আমাদের আলোচনায় এটি উঠে এসেছে। তো সরকারের আসলে কি দায়িত্ব আছে? কারণ আমরা দেখছি এটি জনস্বাস্থ্যের উপরে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া ফেলছে। তো এই জায়গায় সরকারের কি করার আছে? সরকারের করার আছে হচ্ছে যে আমার মনে হয় হেলথ সিস্টেমের মধ্য দিয়ে এই জিনিসটা করার আছে, যে তদারকি করা, যে এই ধরনের ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোকে ইভ্যালুয়েট করা, যে এগুলো কী ধরনের ক্ষতি
করছে এবং সেগুলোর মধ্যে কোনো নিয়ন্ত্রণ স্থাপন করা যায় কি না সেই জিনিসটা বিবেচনা করে দেখা। যদিও এখানে হয়তো ব্যবসায়ীরা তাদের স্বার্থ জড়িত আছে, সুতরাং সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে চিন্তা আসলে সরকারের পক্ষেই করা সম্ভব যে ব্যবসায়ের ক্ষতি না করেও আমরা কীভাবে এই অভ্যাস থেকে বিরত থাকতে পারি। এবং সরকার কিন্তু যেমন স্মোকিংয়ের ক্ষেত্রে কী করছে, সরকার ট্যাক্স বাড়াচ্ছে, ট্যাক্স বাড়ানো কর্নার করে দিচ্ছে, এভাবে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে যেন স্মোকিংটা কমে আসে। ঠিক নিউট্রিশন মেনটেন করার জন্য এবং ফাস্টফুড কালচার থেকে বের হয়ে আসার জন্য হয়তো সরকার এই ধরনের ভূমিকা রাখতে পারে, সেই ব্যবস্থাটা বিভিন্ন পন্থায় হতে পারে। তো সেটার জন্য আলটিমেটলি আবার সেই কথা চলে আসে যে গবেষণার দরকার আছে যে কিভাবে করা যায়, সেটাও একটা গবেষণার বিষয়বস্তু। ম্যাম, আপনি কি কিছু অ্যাড করবেন? যে জাঙ্ক ফুড, কোমল পানীয় এবং আলট্রা প্রসেসড ফুড, এই জায়গায় আসলে সরকার নীতি নির্ধারক তারা আসলে কি করতে পারেন, অতিরিক্ত আর কিছু অ্যাড করবেন কিনা? আচ্ছা, এখানে যেটা আসলে অনেকগুলো কাজ করার আছে, যেমন হচ্ছে এর মধ্যে আপনি দেখছেন ভোক্তা অধিদপ্তর এক মাসে কিন্তু অনেক জরিমানা করছে এবং লাইসেন্স বাতিল করছে। আসলে এই প্রসেসটা সারা বছর চলা উচিত, যে হচ্ছে এই অভিযানগুলা যে আসলে যেসব জায়গায় নকল খাদ্য বা নকল পণ্য প্রবেশ হচ্ছে সে খাদ্যে ভেজাল, এবং হচ্ছে যে আসলে মানে সরকার অনুমোদিত আসলে একটা মাত্রা দিয়ে দেওয়া উচিত যে আসলে কতটুকু পর্যন্ত ক্ষতিকর না। হ্যাঁ, সেই খাবারে আমরা সেই মানে অনেক সময় ইউজ করতে হয় বিভিন্ন প্রিজারভেটিভ বা বিভিন্ন ক্ষেত্রে হয়তো খাবার প্রসেসের ক্ষেত্রে বা কমার্শিয়াল ফুডে ইউজ করতে হয়, কিন্তু যতটুকু ক্ষতিকর না এই মাত্রাটা সরকার প্রদত্ত একটা নিয়মের মধ্যে নীতিমালা থাকতে হবে, এবং এই নীতিমালা সবাই মেনটেন করতেছে কিনা এটার একটা মানে নিয়ন্ত্রণ থাকতে হবে, এবং এটা মনিটরিং হইতে হবে, জরিমানা হইতে হবে, এটার আইন থাকতে হবে, শাস্তি হইতে হবে, তাহলে না এগুলো কমে আসবে। আর সেকেন্ড একটা ব্যাপার আমার কাছে ইদানিং খুব মনে হয়, সেটা হচ্ছে ঢাকা শহরে এই পরিমাণ স্ট্রিট ফুড বাড়ছে, যেটা আসলে এটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে গত 5-10 বছর আগেও কিন্তু এরকম ছিল না। তো এই যে যেখানে সেখানেই মানে যে কেউ চাইলেই মানে এরকম ফুড স্ট্রিট ফুড সেল করতে পারে না, এটা আসলে এটার একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। এবং হচ্ছে যে আপনি স্কুলের সামনে আনহেলদি টিফিন বিক্রি করতে পারেন না, এরকম কিছু আসলে নীতিমালা থাকা উচিত। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এগুলোর ব্যাপারে আরও বেশি মানে আরও যদি সচেতন হই, সরকারি নীতিমালা স্ট্রং থাকে এবং এই আইনগুলো সঠিকভাবে প্রয়োগ হয়, তাহলে আমরা এই যে নন কমিউনিকেবল ডিজিজ যে বাচ্চাদের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, যে বিশেষ করে ওবেসিটি, প্রেশার, ডায়াবেটিস, এখন আমরা 18 বছরের নিচেই পাচ্ছি, মেয়েদের ক্ষেত্রে পিসিওএস, ইরেগুলার পিরিয়ডস, এটা খুব ডিজাস্টার অবস্থা। তো আমার কাছে মনে হয় যে খুবই জরুরি এই স্ট্রিট ফুডের ব্যাপারে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসা। জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম খাদ্যের ভেজাল নিয়ে। তো আমরা দেখছি যে আসলে অনেক বিক্রেতাই খাবারের মধ্যে মানে ঠিক খাদ্যমান সম্পন্ন নয় এবং ক্ষতিকর অনেক উপাদান তাতে যুক্ত করে দিচ্ছেন, যেটি আপনি বলেন যে ভোক্তা অধিকার বিভিন্ন অভিযানে সেটি বের হয়ে আসছে। তো আমরা দেখছি যে সরকার যে অ্যাকশন নিচ্ছে সেটি আসলে যথেষ্ট নয়। তাহলে আমরা যারা জনগণ আছি, আমাদের সচেতনতার জায়গাটা কোথায়? আমরা আসলে কি পদক্ষেপ নিলে এই ভেজাল খাদ্য থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো? আমি সবসময় বলি হোমমেড ফুড খাইতে। সেটা হচ্ছে যে আপনি মাসে একদিন খেতে পারেন, বাইরে যেয়ে খেলেন, কিন্তু আমাদের যেটা দেখা যায় যে প্রতিদিন বিকালের নাস্তায় অথবা প্রায়ই বাচ্চাকে খাওয়ানো হচ্ছে। আমরা তো সবাই জানি যে বাংলাদেশের অবস্থাটা আসলে কীরকম, প্রত্যেকটা খাবারে কী পরিমাণ। এই যে কয়দিন আগেই তো একটা রিপোর্টে প্রকাশ পাইলো যে পাউরুটির ভিতরে ক্যান্সারের পাওয়া গেছে, এবং দেখেন আমাদের দেশে কিন্তু পাউরুটিটা খুবই অ্যাভেলেবেল, মানে প্রতিদিনের টিফিনে অথবা বাচ্চাকে খাওয়াতে এটা একদম ইউজ করা কোনো ফরম্যাট, এবং এটা হাই জিআই ফুড। আমরা সবসময় বলি হাই টিজি বা ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ হচ্ছে পাউরুটি এবং নান, ইস্টের তৈরি খাবার। তো হচ্ছে যে আসলে আমাদের যেহেতু আমাদের দেশে আসলে আইন এবং কোনো কিছুই আসলে ওভাবে জনগণকেই সতর্ক হইতে হবে, এবং আমি সবসময় বলি যে আপনারা এটাকে স্ট্রিক্ট করেন। হ্যাঁ, বেবির ক্ষেত্রে আপনি স্ট্রিক্ট করে দেন যে সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন খেতে পারবে, আর বাকি সময় আমরা আসলে বাসার হোমমেড ফুড যতটুকু পারি ওটার মধ্যেই থাকার চেষ্টা করব। ভেজাল খাদ্য থেকে বেঁচে থাকার জন্য আমরা জনগণ কি আসলে পদক্ষেপ নিতে পারি? একটা হচ্ছে যে নিজেরা সচেতনতা বৃদ্ধি করা, এবং হচ্ছে যদি গ্রুপ করে বা কালেকটিভলি কিছু কাজ করা যায়, যেসব জায়গায় ভেজাল খাদ্য বিক্রি হচ্ছে ওই সব জায়গায় নিজেরা গিয়ে তাদেরকে সচেতন করা অথবা প্রতিরোধ করার চেষ্টা করা, কোনো ধরনের ঝামেলা না পারি,
বয়কট করা, এটা একটা হতে পারে, ওয়ে হতে পারে। রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র হচ্ছে অবশ্যই নিয়ন্ত্রণ করা, এবং এই যে পরিদর্শনগুলো হচ্ছে বিভিন্ন খাবারের দোকানগুলোতে গিয়ে এই জিনিসটার সংখ্যাটা বাড়ানো। আমার মনে হয় যথেষ্ট পরিমাণে এটা হচ্ছে না, এই ইন্সপেকশনটা অনেক বেশি পরিমাণে বাড়ানো, তদারকি করা, এবং আইন যেটা আছে সেটার প্রয়োগটাকে নিশ্চয়তা মানে সাথে করা আর কি, তাহলে হয়তো সম্ভব যে কমিয়ে নিয়ে আসবে। ম্যাম, আপনার কাছে আসছি। বাংলাদেশের নারীদের মধ্যে রক্তশূন্যতার একটি ব্যাপার রয়েছে, আপনি কি আমাদেরকে বলবেন যে আসলে খাদ্য ও পুষ্টির সাথে রক্তশূন্যতার সম্পর্কটা কেমন, বা এই জায়গাটা আমরা কীভাবে রিকভার করতে পারি? আসলে এটা তো অনেক বড় সম্পর্ক। যেমন হচ্ছে যে ধরেন এনিমিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার যদি রক্তশূন্যতা থাকে তাহলে আসলে অন্য কোনো ভিটামিন অ্যাবজর্ব হবে বা কাজ করবে না বডিতে। ইনফেকশন মানে ঘন ঘন ইনফেকশন যেটা আমরা বলি যে এটা বেড়ে যাবে, ঘন ঘন সিক হওয়া, তারপর হচ্ছে গ্রোথ হ্যাম্পার হবে, তারপর হচ্ছে প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে তো এটা আরও বড় রিস্ক, মানে স্টিল বার্থ বা হচ্ছে আমরা বিভিন্ন জানি যে আগে আগে বেবি হয়ে যাওয়া, বা অনেক রকম মার ক্ষেত্রেও এটা হইতে পারে যে একলামশিয়া বা বিভিন্ন রকম। তো এখন আমরা মানে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে আমরা এখন চেম্বারে যেসব পেশেন্ট পাই, অ্যাডোলেসেন্স বেশিরভাগ মেয়ে বাচ্চাদেরই অ্যানিমিয়া আছে, আন্ডার 5 বেবিদেরও অ্যানিমিয়া আছে, ইয়াং অ্যাডাল্টসদের ভিতরেও আছে, যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরও হিমোগ্লোবিন কম আসে, এবং মহিলা বিশেষ করে যারা আফটার 40-35 তাদের কি বলবেন যে এটা কি আসলে মানে আর্থিক সংকট নাকি আসলে সচেতনতার অভাব? এটা আমি অবশ্যই সচেতনতার অভাব বলবো, কারণ হচ্ছে যে খুবই কম দামের ফুড দিয়েও আমরা আয়রন রিচ ফুড খেতে পারি, যেমন হচ্ছে যে কাঁচা কলা, তারপরে হচ্ছে আমাদের দেশের একটা খুব ভুল ধারণা আছে কি যে একজনকে একটা খাইতে হবে। ধরেন আপনার পেয়ারা, একজন মানুষের মনে হয় একটা পেয়ারা খাইতে হবে, তাহলে তার ভিটামিন সি ডেফিসিয়েন্সি মানে প্রতিদিনের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা পেয়ারা 8 জন খেলেও ভিটামিন সি ডেইলি রিকোয়ারমেন্ট পুরা হয়ে যায়। তাহলে দেখেন যে এখানে কিন্তু ইম্পর্টেন্ট এটা না যে আপনাকে পরিমাণে বেশি খাইতে হবে, 2 বা 3টা স্লাইস খেলেও হচ্ছে। হ্যাঁ, 2-3 স্লাইস খেলেও হচ্ছে। তাহলে দেখেন আমরা সবসময় যে কমপ্লেনটা শুনি যে বেদানা কিভাবে খাবো, এটা তো অনেক দাম, ডাব কিভাবে খাবো, এটা তো অনেক দাম। কিন্তু ধরেন একটা বেদানা কেটে কিন্তু 4 জন খেতে পারে, ঠিক আছে? একটা ড্রাগন ফ্রুটস মিলে কিন্তু 4 জন খেতে পারে। আপনি একটা ডাব কিনে কিন্তু 4 জন খেতে পারে, যদি বাসায় 4 জন সদস্য হয়, তাহলে কিন্তু তার ডেইলি রিকোয়ারমেন্ট পুরো হয়ে যায়। তাহলে দেখেন যে আসলে কচুর শাক খাওয়া, শিং মাছ খাওয়া, কাঁচা কলা খাওয়া, লাল শাক খাওয়া, এগুলো কিন্তু বেশি দামের না, কিন্তু আমার কাছে মনে হয় এখানে সচেতনতা খুবই, অর্থাৎ আমরা যদি সচেতন হই এবং আমাদের চারপাশে যে খাবারগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো দিয়ে আসলে আমরা রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে পারি। একটি খুব পপুলার কনসেপ্ট ইদানিং আমরা দেখতে পাই যে খুব দ্রুত ওজন কমানো অনেকগুলো বিষয় আমাদের সামনে আছে। কেউ জিম করতে বলেন, কেউ খাদ্যাভ্যাস করতে বলেন, বিশেষ করে কেউ ডিটক্স করতে বলেন, কেউ কিটো ডায়েট করতে বলেন, বিভিন্ন ধরনের ভাইরাল ডায়েট আমরা আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। এই বিষয়গুলো আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে জানেন, বডি তো একটা সায়েন্স, এই কথাটাই সবাই ভুলে যায় যে আসলে আল্লাহ প্রদত্ত সায়েন্স, তাও এরকম না যে আপনি নিজে এটাকে চেঞ্জ করতে পারবেন। অবশ্যই সে একটা নির্দিষ্ট প্রসিডিউরে চলবে, এবং আপনাকে কিন্তু ওই বডি সায়েন্সের ভিতরে ঢুকেই ওভাবেই বডি যেভাবে কাজ করে, অর্গানগুলো যেভাবে কাজ করে, আমাকে সেই প্রসেসেই ওয়েটটা কমাইতে হবে অথবা ওয়েট বাড়াইতে হবে, যেটাই বলি না কেন আমরা। তো আমি এই বিষয়টাকে খুবই ইম্পর্টেন্টলি দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা মানে সবাই কি করে, খুব দ্রুত করার জন্য যে কোনো একটা মানে খাবারের থেকে বাদ দিয়ে দেয়। যে কেউ বলবে যে একদম ভাত রুটি খাওয়া যাবে না, কেউ বলবে, কিছুদিন কিন্তু এই কনসেপ্ট খুব ছিল যে ফ্যাট খাওয়া যাবে না। আপনাদের মনে আছে কিনা, মানে আমরা তো হেলথ সেক্টরে কাজ করি যে ডিমের কুসুম খাওয়া যাবে না, এখন কিন্তু আবার বলে ডিমের কুসুম খাওয়া যাবে। একসময় আমরা খুব শুনছি কোনো ফ্যাট খাওয়া যাবে না, সবাই খালি সিদ্ধ সবজি খাচ্ছিল, তাই না? সিদ্ধ সবজি খাচ্ছিল, কোনো ফ্যাট খাচ্ছিল না। এখন কিন্তু আবার বলতেছে ফ্যাট খুব দরকার, মানে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, ফ্যাট খান। তা আমি ফ্যাট বাদ দিতে বলতো, আর এখন কার্বোহাইড্রেট বাদ দিয়ে ফ্যাট খেতে বলতে হচ্ছে। তা আমি সবসময় এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে দেখি, সেটা হচ্ছে যে আসলে বডি একটা সায়েন্স, এখানে 6টা উপাদানেরই দরকার আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। হচ্ছে বাংলাদেশে মানুষের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা অতিরিক্ত অবসেসড। হ্যাঁ, যে কোনো একটা কনসেপ্ট নিলেই তারা ওটা এক্সট্রিম নিয়ে যায়। এটাকে আমি অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা প্রচুর পেশেন্ট দেখি যারা ভাত রুটি অফ করে দেয়, তাদের ক্ষেত্রে নিউরোলজিক্যাল প্রবলেম হয়, সুইসাইড
অ্যাটেম্পটও নেয়, এরকমও আছে। কারণ হচ্ছে B12 এর অভাবে ভাত বা ইয়ে হলে ভিটামিনগুলো যখন যায় না, এটা তো নিউরোর খাবার, তাই না, ব্রেনের খাবার। তাহলে আমি আপনাকে ভাই আমি একটু শেষ করি। সেটা হচ্ছে যে এই জন্য আসলে সঠিক পদ্ধতিতে সব ওষুধ মানে সবগুলো খাবার খেয়েই ওয়েট কমানো পসিবল, এবং মাসে 5 থেকে 7 কেজি ওজনও কমানো পসিবল। ওজন কমানোর জন্য আপনি কার কাছে যেতে রিকমেন্ড করবেন? একজন ডাক্তার নাকি একজন নিউট্রিশনিস্ট নাকি ডায়েটিশিয়ান? না আসলে ডাক্তারের কাছে তো ওজন কমানো না, অবভিয়াসলি মানে এই জন্যই প্রফেশনগুলো ভিন্ন। অবশ্যই আমি যে বলবো যে ডায়েটিশিয়ানকে সাজেস্ট করতে, ডায়েটিশিয়ানকে সাজেস্ট করব। একজন নিউট্রিশনকে এখানে কোনো রোল প্লে করতে পারেন? হ্যাঁ নিউট্রিশনিস্ট না আসলে তাহলে ওজন কমানোর জন্য বেস্ট পারসন হচ্ছে একজন ডায়েটিশিয়ান। জি থ্যাংক ইউ। আচ্ছা আমি জনস্বাস্থ্যের বিষয়টা একটু বুঝতে চাই। এই যে ওজন কমানোর যে বিষয়টা আছে, যে ওবেসিটিটা একটা বড় সমস্যা বর্তমানে, এবং এই জন্য অনেকেই ওজন কমাতে চান, কারণ এর সঙ্গে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কার্ডিয়াক ডিজিজ আছে। কাজেই এগুলো যেহেতু আমরা সচেতন, আমরা জানি এগুলো, এবং এই জন্য অনেকগুলো কৌশল নিচ্ছি, যে কিটো ডায়েটের কথা প্রায়ই আসে, ডিটক্সের কথা আসে। এই বিষয়গুলো জনস্বাস্থ্যের অ্যাঙ্গেল একটু বলবেন, এগুলো কেমন আসলে এই প্রক্রিয়াগুলো? এই প্রক্রিয়াগুলো হচ্ছে যে এই সব ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি, এক একজন ব্যক্তি হয়তো ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে কোনো একটা আলোচনা শুনে তারা হয়তো ফলো করা শুরু করে দিল। কিন্তু ওই যে আপা যেটা বলছিলেন যে আসলে এক একজনের ক্ষেত্রে কিন্তু নিডটা হচ্ছে এক এক রকম। তো সেটা তো আইডেন্টিফাই করা খুব, একজন ব্যক্তি যদি খুব বেশি এডুকেটেড না হয় তার নিজের বিষয়ে, তাহলে তো এটা সম্ভব হবে না। আবার ভ্যারিয়েশনও আছে, মানুষের রেসপন্স কিন্তু ভ্যারি করে রোগ অনুযায়ী, কিন্তু খাবারের কম বেশি করার মধ্যে তার একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো এই সব কিছু মিলিয়ে এই যেই সিস্টেমে হচ্ছে, সেটা যে ইন্ডিভিজুয়াল ব্যবস্থা গ্রহণ হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে ব্যবস্থা গ্রহণ হচ্ছে, সেটা হয়তো কার্যকরী কোনো একটা সমাধান নয়। এখানে পাবলিক হেলথ অ্যাপ্রোচের জায়গা আছে, সেটা হলো ওজন কমানোর বিষয়টা আসলে শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে সম্ভব না, সাথে হচ্ছে হেলদি লাইফস্টাইল করতে হবে, পাশাপাশি হচ্ছে এক্সারসাইজ নিশ্চিত করতে হবে, এবং এক্সারসাইজের সাথে জড়িত হচ্ছে নিজেকে মোটিভেট করা, এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু আসলে মেন্টাল ট্রেনিং, মানে মেন্টাল হেলথেরও বিষয় আছে, ডিসিপ্লিনে চলে আসা। তো সব কিছু আমরা আসলে এখানে একটা ধর্মীয় দিক থেকে অ্যাসপেক্ট থেকে দেখলে কিন্তু খুব সুন্দর বিষয় চলে আসে, যে ইসলাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলে, তো ডিসিপ্লিনে চলে আসার কথা বলে, সেই ডিসিপ্লিনের ব্যাপারটাই এখানে চলে আসছে। আমরা যদি একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারি, খাদ্যাভ্যাসকে পরিবর্তন করার পাশাপাশি নিজেদের লাইফস্টাইলটাকে নর্মাল ফিজিওলজির মধ্যে নিয়ে আসতে পারি, এবং পাশাপাশি হচ্ছে এক্সারসাইজটাকে যদি বাড়াতে পারি, তাহলে সম্ভব হবে যে এই ওভারওয়েটের যে এপিডেমিক হচ্ছে বা অবেসিটি এপিডেমিক হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করা, এবং সেটা সামগ্রিকভাবে হতে হবে। কারণ ইন্ডিভিজুয়াল লেভেলে হলে তো 1-2 হয়তো সুস্থ হলো, কিন্তু এটার প্রবলেমটা তো অনেক বেশি। তো এটা আসলে মানে সরকারিভাবেও ব্যবস্থা গ্রহণ করতে হবে, হেলথ এডুকেশনের মাধ্যমে মানুষের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এবং নিজেরাও পরস্পরকে সচেতন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে যারা এই সমস্ত ডায়েটগুলোকে অ্যাডভার্টাইজ করেন, প্রমোট করেন, তাদের অনেককেই আমরা খেয়াল করেছি যে তারা ন্যাচারাল ফুড, আমরা প্রতিদিন যে আমার দৈনন্দিন যে খাবারের কথা ম্যাম বলছিলেন, যে চারপাশে সহজলভ্য খাবার, এগুলিকে বাদ দিয়ে ওনারা স্পেসিফিক খাবারের দিকে ফোকাস করেন, অনেকে স্পেসিফিক ফুড সাপ্লিমেন্টকে ফোকাস করেন। এই বিষয়টা আসলে কেমন? এই বিষয়টা হচ্ছে আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ এটা প্রবণতা হচ্ছে তারা খুব দ্রুত ফল দেখতে চায়। ওগুলো ফলো করলে যেটা হয়তো একটা দ্রুত ইমিডিয়েট ফল হয়তো পাওয়া যায়, কিন্তু সেটা শর্ট টার্ম। এবং সমস্যা হচ্ছে যে আমরা সিলেক্টিভ প্রচারণা দেখি, যারা হয়তো উপকার পেয়েছে তাদের প্রচারণাগুলো আসছে, কিন্তু যারা কমপ্লিকেশনে পড়ছে তাদের জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারছি না। তো এগুলো আসলে অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিও হতে পারে, কারণ যারা এগুলো নিয়ে প্রচার করে এটার মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা হচ্ছে। সুতরাং আমাদের এই জিনিসটার সূক্ষ্ম পার্থক্যটা বোঝা দরকার আছে। এই যে ডায়েট মানে ওজন কমানোর এই যে কৌশল, এগুলো কি আসলে স্বাস্থ্যগতভাবে নিরাপদ? স্বাস্থ্যগতভাবে সবার জন্য তো নিরাপদ নয়, এটা আসলে ভ্যারি করে, ডিপেন্ড করে হচ্ছে যে ব্যক্তির ইন্ডিভিজুয়াল স্টেটের উপরে। তার যদি একজন ব্যক্তি দেখা গেল যে সে কিটো ডায়েটে চলে যাচ্ছে, এখন তার যদি ডায়াবেটিস থাকে তাহলে এটা তো তার প্রবলেম করবে, কমপ্লিকেশন করবে, আত্মঘাতী হতে পারে। যদি তার কিডনি ডিজিজ থেকে থাকে, যেটা স্যার এখনও জানা নেই, আর্লি কিডনি ডিজিজ থেকে থাকলে তাদের মারাত্মক রকমের সমস্যা তৈরি করতে পারে। সো এগুলো অ্যাসেস না করেই ইন্ডিভিজুয়াল ডিসিশনের ভিত্তিতে নিজে পরিবর্তন করার চেষ্টা করা এবং একটা কমন প্যাটার্ন ফলো করা, এটা আসলে কোনোভাবেই স্বাস্থ্যকর না। ম্যাম আরেকটি প্রশ্ন, আমাদের বাংলাদেশে কারো মধ্যে একটি কমিউনিটির মধ্যে অবেসিটি বাড়ছে,
স্থূলতা বাড়ছে। তো অনেক সময় খাদ্যাভ্যাসের মাধ্যমে ওজন কমানোটা অনেক সময় কঠিন হয়ে যায়, ধৈর্য রাখতে পারেন না, ফলে অনেকে ইনজেকশন নিচ্ছেন, বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করছেন। তো এগুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আসলে যে আমি বললাম যে আসলে এই সেক্টরটা কিন্তু মেডিকেল সেক্টর, ইটস এ সায়েন্স। তো আমরা আসলে আগে পেশেন্টকে অ্যাসেসমেন্ট করি যে তার এটা আসলে কতখানি জরুরি। অনেক রকম কেস আছে, যেমন ধরেন যে সে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে কোনো সার্জারিতে যাবে, ডাক্তার আমাকে পাঠাইছেন, উনি হাঁটতে পারেন না, উনি চলাফেরা করতে পারেন না, 1 মাসের মধ্যে ওনার সার্জারি হবে, ওনার ওয়েট কমানো খুবই আর্জেন্ট। সেক্ষেত্রে ডাক্তাররা ইনজেকশন সাজেস্ট করেন। হ্যাঁ, দেখেন এটা কিন্তু ক্ষেত্র বিশেষে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে পেশেন্ট হচ্ছে পিএলআইডি অথবা হচ্ছে তার সিভিয়ার আর্থাইটিস, তো উনি হাঁটতে পারেন না, সেক্ষেত্রে হয়তো 50 ক্রস করছেন, এলডারি পার্সন, তখন সেক্ষেত্রেও কিন্তু আমরা মাঝে মাঝে অল স্টেট গ্রুপের ওষুধ সাজেস্ট করেন ডাক্তার। ঠিক আছে, বেশি দিনের জন্য না, কিছু দিনের জন্য। তো দেখা যায় যে মাসে 5 কেজি করে তার হয়তো 3-4 মাসে 20 কেজি ওজন কমে গেছে। এটা কিন্তু সে যেই সাফার করতেছে প্রবলেমটাতে, সেটার চেয়ে কিন্তু এই ওষুধ নেওয়াটা অত বেশি মানে ত্রুটিপূর্ণ না, বা হচ্ছে তার জন্য বেশি সাইড এফেক্টের না, কিন্তু তার জন্য ওজন কমানোটা বেশি ইম্পর্টেন্স ছিল। অনেক সময় হার্নিয়ার পেশেন্টের ক্ষেত্রেও আমরা এটা দেখি যে ওজন দ্রুত কমাইতে হয়, অথবা হচ্ছে দেখা যায় যে বেবি কনসিভ করবে, ইনফার্টিলিটি, সেক্ষেত্রেও অনেক সময় ইয়ে করে থাকে। তো আসলে এই জন্য আমরা খুব স্পেসিফিক বলি না। আসলে যে কোনো চিকিৎসক প্রেসক্রাইব করতে পারেন নাকি এটা আসলে বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন? না, অবশ্যই যে কেউ প্রেসক্রাইব করতে পারবেন না কোনোদিনও। এটা হচ্ছে শুধুমাত্র এন্ডোক্রাইনোলজিস্ট, ঠিক আছে, এন্ডোক্রাইনোলজিস্ট অথবা বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন স্পেশালিস্ট অথবা যে বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন আসলে কার জন্য এই ওষুধগুলো প্রয়োজন। চিকিৎসক নির্ধারণ করবেন, এটা কখনোই ডায়েটিশিয়ান বা সাধারণ মানুষজন বা আসলে ফার্মেসি থেকে যে আমি নিয়ে আসলাম বিষয়টা এরকম হবে না। এমনকি আমরা শুধু ইনজেকশন না, ওষুধের ক্ষেত্রেও এটা বলি। এই যে ইনজেকশন যেগুলো পাওয়া যায় বা ওষুধ যেগুলো পাওয়া যায় ওজন কমানোর জন্য, ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত অবশ্যই, এবং ব্যবহার করা উচিত, এবং সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার হতে হবে। কিন্তু এটাও এখানে একটা বিষয় লক্ষণীয় আছে যে ইনজেকশনগুলো এখন বাজারে অ্যাভেলেবল, যেমন সেমাগ্লুটাইড বা টিরজেপেটাইড, এই দুটো ওষুধে ওজন কমাতে হেল্প করে। এবং এই ইনজেকশনগুলো ব্যবহার একটা বিষয় হচ্ছে যেগুলো একটু কস্টলি, সবাই পারছে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে ব্যবহার করার পরেও যদি দ্রুত ওজন কমেও আসে, এটা বন্ধ করার পরে কিন্তু আবার রিভার্ট ব্যাক করতে পারে, ওজন অনেক বেড়ে যেতে পারে। তার মানে শুধুমাত্র যদি ওষুধের উপর নির্ভরশীল কেউ হয়, সেটা কখনোই কার্যকরী কোনো পথ না। মেইন বিষয় হচ্ছে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ, ফুড হ্যাবিট চেঞ্জ এবং এক্সারসাইজ বৃদ্ধি। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুদিন আগেই বাজেট ঘোষণা করা হয়েছে, সেখানে স্বাস্থ্যের একটি বড় অংশ ছিল। আপনি জানেন জিডিপির 1.01% বরাদ্দ দেওয়া হচ্ছে, ইতিহাসে সর্বোচ্চ। তো এই যে স্বাস্থ্য বাজেট ঘোষণা করা হলো, কিংবা পুরো বাজেটই ঘোষণা করা হলো, এখানে আমাদের পুষ্টির জন্য কি বরাদ্দ আছে বা পুষ্টির অবস্থান কোথায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ভাই, কারণ বাজেটের মধ্যে স্বাস্থ্যের জন্য বরাদ্দ আছে, কিন্তু আমরা যদি একটু সার্চ দিয়ে দেখতে পারবো যে নিউট্রিশনের জন্য আলাদাভাবে কোনো বরাদ্দ আসলে নেই। কিন্তু নিউট্রিশনের মধ্যে কিন্তু কিছু খরচ হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে? স্বাস্থ্য বাজেটের মধ্য দিয়ে হচ্ছে। স্বাস্থ্য বাজেটের মধ্যে দিয়ে ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল অথবা হচ্ছে পাবলিক হেলথ নিউট্রিশন এর যে অ্যাক্টিভিটি, সেখানে যে বরাদ্দটা হচ্ছে তার মধ্য দিয়ে হচ্ছে। তো সেই প্রেক্ষিতে বলতে হয় যে নিউট্রিশনের একটা আলাদা বাজেট রাখার প্রয়োজন আছে। এবং যে কথাটা আমরা আলোচনার মধ্যে এসেছিল যে নিউট্রিশনিস্ট ক্যাডার তৈরি করা, অথবা হেলথ সেক্টরের মধ্যেই যদি নিউট্রিশনিস্টদের কোনো পোস্ট পজিশন ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রেও কিন্তু বাজেটের একটা অংশ তাদের জন্য বরাদ্দ রাখার প্রয়োজন আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খাদ্য সরবরাহ করার জন্য, বিশেষ করে হসপিটালগুলোতে অথবা ওই যে আমরা স্কুল হেলথ প্রোগ্রাম জানি, সেখানেও কিন্তু খাদ্য সরবরাহ করা হচ্ছে, টিফিন দেওয়া হচ্ছে। তো সেই জায়গাগুলোতে যে বাজেটটা দেয়া আছে সেটার প্রপার ইউটিলাইজেশন হয় কিনা সেটা নিশ্চিত করা আসলে তখনই সম্ভব যদি আবার ওই আগের কথাই ফিরে যায়, নিউট্রিশনিস্ট একজন থাকেন, যে যেই বাজেটটা আমি একজন রোগীর খাদ্যের জন্য পাচ্ছি, সেটার মাধ্যমে কি আসলে নিউট্রিশাস ফুড সরবরাহ করা পসিবল কিনা এবং প্রপারলি সেটা করা হচ্ছে কিনা, সেটা একজন নিউট্রিশনিস্ট যদি থাকেন তদারকির জন্য, তাহলে একমাত্র সম্ভব হবে বলে আমি মনে করি।
জি, তাহলে আজকে আমরা যে আলাপ করছিলাম আপনাদেরকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে কথা বলছিলাম জনস্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাতুল্লাহ শারমিন, বিশিষ্ট পুষ্টিবিদ। আমাদের সাথে ছিলেন ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ সাইদ খান, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা আসলে বাংলাদেশের আমাদের জনগণের মধ্যে পুষ্টির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম বাংলাদেশের অবস্থান আসলে কোথায়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।